গল্প একলা পাখি। লেখনীতে মিশু। সূচনা পর্ব। 10 বছরের সংসার আমার, 3টা বাচ্চা আছে। হঠাৎ করেই আমার জামাই আমাকে সন্দেহ শুরু করলো। ছোট ছোট বিষয়ে সন্দেহ করে গালাগালি করত। আমি অনেক বোঝানোর চেষ্টা করার পরেও আমার কোনো কথাই বুঝতো না। এরপর ইচ্ছে করেই বাচ্চা নিল। এরপর আমি প্রেগনেন্ট জানার চর অপবাদ দিল এ বাচ্চা তার না। কথাটা শুনে আমার ইচ্ছে হয়েছিল এই অপবাদ শোনার থেকে মরে যাওয়া ভালো, কিন্তু বাচ্চাগুলোর কথা ভেবে তা পারলাম না। কিন্তু আমি না পারলেও সে পারল। আমাদের ছেড়ে চলে গেল। কোথায় গেল, কেন গেল, কোনো খোঁজ খবর নেই। আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। 7 মাস যেতেই ঘরের চাল ডাল শেষ হয়ে গেল। শ্বশুর শাশুড়িও বেঁচে নেই। অনাহারে বাচ্চাগুলো চিৎকার করে কাঁদতে থাকলো। না পেরে আমি ভাইয়ার বাসায় উঠলাম। ভাই ও আমার দিন আনে দিন খায়, বাবা মা নেই। কোনো উপায় না পেয়ে মায়ের কাছে বাচ্চাদের রেখে লোকের বাসায় কাজ নিলাম। আজ ভারী কাজ করতে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। ডাক্তার দেখানো, ঔষধ সব কিছু নিয়ে বেশ অনেক খরচ হলো। ভাইয়ার বউ এই নিয়ে ভাইয়ার সাথে ঝগড়া শুরু করলো। মা আর কিছু বলতেও পারতো না, সহ্য করতেও পারতো না। দিনরাত কেঁদে কেটে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। কিছুদিন পর সুস্থ হলাম। তারপর আবার লোকের বাড়ি কাজে যাওয়া শুরু করলাম। এর মধ্যেই এক বাড়ির আপা বলল, বিদেশে নাকি মেয়ে লোক নিবে, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ভালো বাড়ির কাজ করতে পারে এমন মেয়ে লাগবে। আমি বাড়িতে মাকে বললাম। মা প্রথমে রাজি না হলেও রাজি করালাম। বললাম, আমার 3 ছেলে মেয়ের ভবিষ্যতে জন্য হলেও আমাকে এটা করতে হবে মা, তুমি রাজি হয়ে যাও। ভাই আর কতদিন সামলাবে, ওর তো বাচ্চা কাচ্চা আছে। এরপর অনেক বুঝিয়ে কাগজপত্র ওই আপাকে দিলাম। আপা বলল, বেশি না, 50,000 টাকা লাগবে। আমি বললাম, এত টাকা কই পাবো আমি, জানেনই তো সব আপনি। আপা বলল, আমরা তো কোনো টাকা পয়সা নিচ্ছি না, এইটুকু তো কাগজপত্র ঠিক করাতে লাগবেই। আমি বললাম, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। বাড়িতে মাকে বললে মাও তার শেষ সম্বল কানের দুল আমাকে দেয়। প্রথমে আমি নিতে চাইনি, পরে মা বলল, আর তো কিছু করার নাই আমার, কিছু তো করতে পারিনি তোদের জন্য, এতটুকু করতে দে। আর কিছু বললাম না। কপাল পোড়া মা মেয়ে আমরা। অনেক বছর আগেই আমাদের 2 ভাই বোনকে রেখে বাবা মাকে ফেলে চলে গিয়েছিল কোথাও, এখন আমার স্বামীও সেভাবে চলে গেল। অভাগী বোধ হয় একেই বলে। যাকগে, শেষ পর্যন্ত দেখি না কি আছে আমাদের কপালে। এরপর দুলটা বিক্রি করে আপার কাছে টাকাটা জমা দেই, আর প্রয়োজনীয় যা যা লাগে কিনে দেই। 4 মাস পর কাগজপত্র রেডি হয়। তার 1 সপ্তাহ পরই ফ্লাইট। ভাইকে এতদিন জানাইনি, ফ্লাইট হওয়ার পর জানালাম। ও রাগে করল, ওকে না জানিয়ে এসব করেছি। কিন্তু বুঝিয়ে বললে ভাইয়া আমার কান্নায় ভেঙে পড়ল। বলল, এত অভাগা ভাই আমি, তোর একটা মাত্র বোনকেও খাওয়াতে পারি না। ক্ষমা করে দিস বোন আমাকে, পারলে ক্ষমা করে দিস। ভাই বোন অনেক কান্নাকাটি করলো। মনটা বেশ হালকা হলো। ভাবিও এই কয়দিন বেশ ভালোই ব্যবহার করলো। আমাদের ফ্লাইটের দিন আসলো। কোন দিন বাচ্চাদের ছাড়া এক রাতও কোথাও থাকিনি। আর ওদের ছেড়ে এত দূর যাব ভাবতেও দম বন্ধ লাগছে। তবুও মনকে শান্ত করে মা আর বাচ্চাদের রেখে রওনা দিলাম।
আপাই গাড়ি ঠিক করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যায়। যা যা করার লাগবে সব কিছু বুঝিয়ে দিল। আমার সাথে আরও 5জন মেয়ে যাচ্ছে। ওদের সাথে পরিচয় হলো। তারপর আপাকে বিদায় জানিয়ে ওদের সাথে রওনা হলাম এক অনিশ্চিত জীবনের দিকে। আসার সময় আপা হাতে একটা চিটকুট ধরিয়ে দিয়ে বলল, তুই বারো ভালো আয়শা, কিন্তু তোর কপালটা ভালা না। আমি বললাম, সেটা তো জানিই আপা। আপা এবার আমাকে জড়িয়ে ধরল, বলল, ভালো থাকিস আয়শা, আর চিরকুটটা পরবর্তী এয়ারকুটে নেমেই খুলিস, তার আগে কিন্তু না। আমি মাথা নাড়ালাম। তারপর আপাকে ছেড়ে ধীরে ধীরে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। অন্তিম পর্ব। প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসে আমার সেই আপার দেওয়া চিরকুটটার কথা মনে পড়ল। কাঁপা কাঁপা হাতে ভাঁজ করা কাগজটি খুলতেই আমার পৃথিবীটা যেন মুহূর্তের জন্যই থমকিয়ে গেল। ভেতরে লেখা ছিল, চিঠিটা যখন তুই পড়বি তখন তুই অন্য এক দূর দেশে হয়তো আর কখনো সেই দেশ থেকে ফিরতেও পারবি না। কি অবাক হচ্ছিস? অবাক হওয়ার মতোই কথা। আর অবাক হবি আমার আসল পরিচয় শুনে। আসলে আমি একজন নারী পাচারকারী। তোদের মতো অসহায় মেয়েদের অসহায়ত্ব সুযোগ নিয়ে চড়া দামে বিদেশে বিক্রি করে দেওয়াই আমাদের কাজ। এত অল্প টাকায় এই দেশ থেকে যে বিদেশ যাওয়া সম্ভব না, সেটা তোরা বুঝিস না। এটারই সুযোগ নেই আমরা। তবে জানিস, তোকে দেখার পর থেকেই তোর উপর আমার একটা অদ্ভুত মায়া তৈরি হয়েছিল। তোকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এই চক্রে আমি শুধু একটা গুটি মাত্র। তবে সাধ্যমতো চেষ্টা করেছি তোকে ভালো একটা জায়গায় পাঠানোর। যে মালিক তোকে কিনেছে শুনেছি সে খুব ভালো মানুষ। তার অসুস্থ মায়ের দেখাশোনার জন্য লোক প্রয়োজন ছিল। ভালোভাবে কাজ করলে, তার মন জয় করতে পারলে হয়তো তুই তোর বাড়ির সাথে যোগাযোগ করতে পারবি। জানি পারবি না, তারপরও বলছি, ক্ষমা করিস আমায়। চিঠিটা পড়ার পর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ধপ করে আমি মেঝেতে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল আমার মা আর সেই ছোট ছোট বাচ্চাগুলোর মুখ। চিৎকার করতে ইচ্ছা করছিল, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু এখন আর কিছুর করার নেই। একটু পরই কয়েকজন লোক আমাদের একটা জায়গায় নিয়ে গেল। তারপর 2 দিন পর আমাদের সবাইকে এক এক করে জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমার ঠাঁই হলো একটা ধন্য পরিবারের এক বৃদ্ধ মায়ের সেবার কাজে। শুরুতেই খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু মা আর বাচ্চাদের কথা ভেবে নিজেকে শক্ত করলাম। মন প্রাণ দিয়ে সেই বৃদ্ধা মায়ের সেবা শুরু করলাম। তিনি চলাফেরা করতে পারেন না, তাই সবসময় তার সাথে থাকতে হতো। তারপর আমার আন্তরিকতা আর মায়ায় বৃদ্ধা খুব খুশি হলেন। আমাকে নিজের মেয়ের মতো আগলিয়ে নিলেন। মালিকও আমার সততায় মুগ্ধ হয়ে আমাকে একটি ফোন কিনে দিলেন। নিয়মিত বেতন দিতে শুরু করলেন। আমি বাড়িতে যোগাযোগ করলাম, তাদের সত্যটা বললাম না। তবে আমার পাঠানো টাকায় ভাইয়ের অভাব দূর হলো। আমার সন্তানরাও ভালোভাবে বড় হতে লাগলো। ধীরে ধীরে সময় নিজের মতো চলতে থাকলো। দেখতে দেখতে কেটে গেল 10 বছর। আমার বাচ্চারা বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরা পড়াশোনা করছে, কিন্তু আমি আর বাড়ি ফিরতে পারিনি। মালিকের সেই বৃদ্ধা মায়ের অবলম্বন একমাত্র আমি, তাই আমাকে ছাড়া তিনি এক মুহূর্তও থাকতে পারেন না। এরই মধ্যে একদিন খবর এলো আমার মা মারা গেছেন। খবরটা শোনার পর আমি চিৎকার করে কাঁদলাম। মালিকের পায়ে পড়ে আকুতি জানালাম। মায়ের শেষ মুখটা দেখার সুযোগ আমার আর হলো না। ভিডিও কলে শেষবারের মতো তাকে দেখলাম। মনে মনে ভাবলাম,
আমার পাঠানো টাকায় ঘর হলো, সংসার হলো, কিন্তু সেই সংসারে আমি আজ এক আভ্যন্তন্য। মায়ের চলে যাওয়ার পর মালিকের মন গলেছিল, বলেছিলেন চলে গেলে একেবারে যেতে হবে। কথাটা খুশি হয়ে আমি বাড়িতে জানিয়েছিলাম, কিন্তু ভাই ছেলে মেয়ে কেউ খুশি হয়নি। তা বুঝেই আর আমি যাইনি। এরপর কেটে গেছে আরও কয়েকটি বছর। আজ আমার চুলে পাক ধরেছে, বাচ্চারাও সব প্রতিষ্ঠিত, অথচ যার জন্য এত ত্যাগ সেই আমি আজ পরদেশে। দূরদেশের আকাশের দিকে তাকিয়ে যখন মায়ের কথা মনে পড়ে, তখন বুকটা হাহাকার করে ওঠে। জীবনের সব দায়িত্ব শেষ করে নিজের শিকড় থেকে দূরে এক চিরন্তনী একলা পাখি হয়েই যেন কাটাতে হচ্ছে আমার এই জীবন। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।